রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছেন এই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণঅভ্যুত্থানের পর রাজনীতিবিদরা যে অবস্থায় থাকার কথা ছিল, কথাবার্তা এবং তাদের রাজনীতি যে পথে চলার কথা ছিল, সেই পথ হারিয়ে যাচ্ছে। বিপদগামী রাজনীতিবিদদের খপ্পর থেকে দেশের মানুষ বাঁচতে সংগ্রাম অব্যাহত রেখেছে, এটি বলেছেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল। এদিকে তিনি বলেছেন যে মুখে এক কথা এবং মনে আরেক কথা বলছে একটি রাজনৈতিক দল, কাজ করছে আরেক রকম, একের পর এক কর্মসূচি দিচ্ছে। ওদিকে জুলাই সনদে স্বাক্ষর করেছে। জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, আবার এনসিপিকে উদ্দেশ্য করেও বলেছেন যে এনসিপি জামায়াতকে প্রতারক বলেছে, আর জামায়াত এনসিপিকে বলেছে নাহিদ ইসলামের বক্তব্য কাঙ্ক্ষিত নয়। এটি অন্য দলের বক্তব্য তিনি রিপিট করেছেন। এছাড়া নোয়াখালীতে আমরা দেখেছি বিএনপি এবং যুবদল এবং শিবিরের মধ্যে হামলা, পাল্টা হামলা, ধাওয়া, সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়া জাতীয় কেন্দ্রীয় রাজনীতিবিদ যারা আছেন তারা বিভিন্ন দলকে আক্রমণ করা, পিআর, তারপর জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে 8টি দলের 7 দফার দাবিতে 8টি দলের আন্দোলন। আবার শহীদ মিনারে আমরা দেখছি শিক্ষকরা আন্দোলন করছেন তাদের ন্যায্য দাবিতে। আন্দোলন আছে একদিকে, আরেকদিকে আক্রমণ, পাল্টা আক্রমণ, কথার যে আক্রমণ সেটি চলছে। সব মিলিয়ে রাজনীতিতে আমরা যেটি দেখছি, কথার লড়াইও চলছে, হাতাহাতিও চলছে, মুখোমুখি রাজনীতি। এই প্রসঙ্গে কথা বলতে চাই আজকের RSLC জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ, আমার সঙ্গে আমার সর্বডানে আছেন, ঠিক ডানে আছেন জনাব শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি। স্বাগত দুদু ভাই, আপনাকে স্বাগত জানাই। জনাব রহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক সিপিবি, আপনাকেও। শুরু করতে চাই দুদু ভাই আপনাকে দিয়েই। রাজনীতিতে তো এই ধরনের কথাবার্তা চলেই, কিন্তু শেষ রাতের বেলা একটা নিউজ পেলাম, সেটি হচ্ছে জামায়াতের সাধারণ সম্পাদক সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন এনসিপিকে উদ্দেশ্য করে, জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না, তোমরা নতুন ছাত্রদের দল, জামায়াতে ইসলামের সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরো বহুদূর যেতে হবে। আর তিনি সাতক্ষীরায় জামায়াতের একটি সমাবেশে বক্তব্য রেখেছেন। আপনি জানেন নাহিদ ইসলাম জামায়াতের পিআর দাবিকে প্রতারণা বলেছেন, এক ধরনের রাজনৈতিক প্রতারণা, তিনি এটি বলেছেন। এবং এটি বলার পর জামায়াতের পক্ষ থেকেও প্রতিবাদ জানানো হয়েছে। আবার ওদিকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে যে একটা হামলা বা ভাঙচুরের ঘটনা এবং সংঘর্ষের ঘটনা, সেটিকে উদ্দেশ্য করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে এটি আসলে জুলাই চেতনাধারীরা এমন কাজ করতে পারে না, এবং সেটি নিয়ে আবার নাহিদ ইসলাম স্মরণ করে দিয়েছেন যে কারা জুলাই যুদ্ধ এবং এই ধরনের কথা বলা ঠিক হয়নি, সরি বলা উচিত, এরকম বলেছেন। এই যে রাজনীতির মধ্যে মানে একরকম আক্রমণাত্মক পরিবেশ, আপনার কাছে কেমন মনে হয়? জি, আপনাকে ধন্যবাদ। আমি আজকে শুভেচ্ছা জানাই সিপিবি সাধারণ সম্পাদক এবং যারা দেখছেন এই অনুষ্ঠান তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন। আপনি চমৎকার করে অনেকগুলো কথা যেটা প্রচলিতভাবে এখন নানানভাবে আলোচনা হচ্ছে, বলা যায় বিভিন্ন অবস্থান থেকে বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক নেতা এই বিষয়গুলো উত্থাপন করছে। এটাই কিন্তু গণতন্ত্রের আমার বিবেচনায় নিজস্ব মত প্রকাশের একটি জায়গা, নিজের কথাটা, নিজের ভাবনাটা জাতির সামনে তুলে ধরা। সেই বিষয়টি জনগণ কিভাবে নিবে সেটি আবার বোঝা যাবে নির্বাচনে, যখন যে প্রার্থী বা যে দল বা তার মার্কা জিতবে, তখন বোঝা যাবে যে জনগণ কোন মতগুলো, কোন পথগুলো। যেমন জামাতে ইসলামে নতুন যে তরুণদের দল এনসিপি, সন্তান আর বাপ প্রসঙ্গ তুলছে। ব্যাপারটা হচ্ছে জামাতের সন্তান হচ্ছে এনসিপি, ইঙ্গিতটা এরকম মনে হয়েছে। কিন্তু এখানে এনসিপিতে যারা যোগ দিছে তাদের রাজনীতি, তাদের কর্মকাণ্ড নিয়ে অনেক কথা বলা যেতে পারে, কিন্তু এখানে যে এক ঝাঁক গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী তরুণদের সমাবেশ ঘটেছে, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। সেখানে কোনো কোনো কথা আমরা হয়তো নিজেদের মতো করে দেখি বা বলি, কিন্তু তাদের প্রতি এই অবজ্ঞা দেখানোটা, জামাতের মতো একটি প্রাচীনতম দল, সেই রাজনীতি আমরা গ্রহণ করি আর না করি জামাত প্রসঙ্গে, তারা নতুন অভ্যুত্থানের শক্তি সম্বন্ধে মর্যাদা নিয়ে, সম্মান নিয়ে কথা বললে ভালো হতো।
কারণ আমি ওই যে নাহিদ ইসলাম সাহেবের একটা কথা আপনি উল্লেখ করেছেন পিয়ার প্রসঙ্গে, সেখানে জামাতকে অসম্মান করা হয়েছে এরকম শব্দ আমি কিন্তু পাইনি, বরঞ্চ সে ব্যাখ্যা করেছে পিয়ার সম্বন্ধে যে পিয়ার জামাত বা মানে ইয়ের সঙ্গে তো একটা ভালো সম্পর্ক এই এনসিপির সঙ্গে ছিল, কিন্তু ভিতরে যাই হোক তারা রাজনীতিটা স্পষ্ট করছে জামাতের সঙ্গে তাদের সম্পর্কটা, যে পিয়ার প্রসঙ্গটি তারা আনছে আন্তরিকতার অভাব আছে, প্রতারণা শব্দটা বোঝানো জন্য এনেছে। তাতে এই ধরনের মন্তব্য ও বাপ সন্তান এইভাবে আমার মনে হয় ছোট করার দৃষ্টিভঙ্গি না নিলেও তারা পারত। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এখন যেদিকে আমরা যাচ্ছি, যেভাবেই কথা বলি না কেন, জুলাই যোদ্ধাদের সম্বন্ধে বিএনপির কোনো রকম অশ্রদ্ধা তো নাই, তাদের আগাগোড়া সমর্থন আমরা আমাদের অবস্থান থেকে করেছি গণভোটে। কারণ হচ্ছে 16 বছরে যেটা আমরা চাইছি তার সমাপ্তি তো জুলাই যোদ্ধারাই করছে, জুলাই আগস্টে যারা রক্ত দিয়েছে। তো এখানে অসংখ্য ছেলে মেয়েরা আমাদের সন্তান তুল্য এবং তারা কোনো না কোনোভাবে মানে দীর্ঘ আন্দোলন সংগ্রামে স্বৈরতন্ত্রের পতন ঘটানোয় সাহসী ভূমিকা পালন করেছে। ইতিহাসে এই ঘটনাটা একটি ঐতিহাসিক ঘটনা হিসাবে চিহ্নিত হবে। আমরা ছাত্র রাজনীতি করছি, আমরা 90 গণঅভ্যুত্থানের সঙ্গে থাকছি, তারও আগে 69 গণঅভ্যুত্থানে ছাত্র জনতাই থাকছে। বলা যায় যে বাংলাদেশের এমন কোনো আন্দোলন নাই 52 ভাষা আন্দোলন থেকে, এমনকি 52 বলি কেন, পাকিস্তান আন্দোলনও সেই সময়কার তরুণ যারা ছিলেন তারা কিন্তু সেই সময়ের ব্রিটিশ বিরোধী আন্দোলনের অংশ হিসাবেই কিন্তু পাকিস্তান আন্দোলনে তারা ঝাঁপিয়ে পড়েছিল। পরবর্তীতে ওয়েস্ট পাকিস্তানের যে একচোখার নীতির কারণে এই দেশের তরুণরাই প্রথম বিদ্রোহ করেছিল এবং তার মধ্য দিয়ে আওয়ামী মুসলিম লীগ, পরে আওয়ামী লীগ, তারপরে নানান আন্দোলন সংগ্রাম, একসময় ন্যাপ গঠন, ন্যাপের বিভক্তি, 62 ছাত্র আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, সব তরুণদের হাত দিয়ে। তরুণরা রক্ত দিয়েছে, তরুণরা সংগ্রাম করেছে, জেল খেটেছে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে সেই তরুণরা এখন যে আন্দোলনের দিকে যাচ্ছে থাকছে সেটি হচ্ছে যে আগামী একটি ভালো নির্বাচন। সেখানেও কিন্তু কথা উঠেছে প্রতিটা রাজনৈতিক দল থেকে, বিএনপির পক্ষ থেকে, যে শুধু অভিজ্ঞতা এবং বয়সের প্রশ্নেই মনোনয়ন হবে এমন না, একটা তারুণ্যের প্রভাব যেন আগামী পার্লামেন্টে থাকে। এটি শুধু বিএনপি না, এই আন্দোলন সফল করতে গিয়ে যারা রক্ত দিচ্ছে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর নিমিত্তেই রাজনীতি সেই বিবেচনায় রাজনীতি এখন যত আলোচনা সমালোচনায় হোক না কেন ঠিক পথেই আছে। ধন্যবাদ আপনাকে জনাব রহিন হোসেন প্রিন্স। রাজনীতি ঠিক পথেই আছে, জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিও না। ছেলে বা সন্তানরা কি বাপের ঘর থেকে বের হয়ে অন্যদিকে চলে যাচ্ছে কিনা, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আমাদের বিশিষ্ট রাজনীতিবিদ বিএনপি নেতা দুদু ভাই, আমাদের সিনিয়র পলিটিশিয়ান, ওনাকে আমি ধন্যবাদ জানাই, যারা শুনছেন শুভেচ্ছা জানাই। না, আসলে তো রাজনীতিতে দেখবেন আমরা যে সময়টা অতিক্রম করছি, ঠিকই একটা তো গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশ, গণতন্ত্রের পথে হাঁটার নানা পথ মত এটাও আমাদের চলছে, আদর্শিক লড়াইও চলছে, আবার কথার মারপ্যাচও নানাভাবে চলছে। এখন আমাদের একটা ধারণা, বা আমারও যদি বলেন যে যেহেতু একটা উত্তরণ পর্বের মধ্যে আমরা আছি, তাতে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের মধ্যে যেই পরস্পর পাল্টাপাল্টিটা আরেকটু উপযুক্ত সময় হবে নির্বাচন, একেবারে নির্বাচনের মাঠে প্রবেশ করার পরে, মনোনয়নের পরে, সেটাই যথার্থ। তার আগ পর্যন্ত দেখবেন এখনো পর্যন্ত আমরা ওই ধরনের বাহাস জরুরি না হলে করছি না। এবং সেটা আমি ব্যক্তিগতভাবেও মনে করি যে যেহেতু একটা উত্তরণকালীন পর্বে কতগুলো ঐক্যবদ্ধ ভূমিকা নেওয়া দরকার, না হলে আমাদের ওই গণতন্ত্রের পথে যাত্রার, যেখানে দুদুভাই শেষ করলে নির্বাচন দিয়ে, সেটা ব্যাহত করার নানা ধরনের অপশক্তি আছে, সেইটা যাতে না হয়। সুতরাং সেটাই আমাদের প্রধান কাজ। তারপরেও কিছু কথা চলে আসে, এবং এখন মিডিয়া বলতে খালি আমাদের এই যে প্রচলিত ধারার টিভি, পত্রিকা তা না, আরও নানা ধরনের মিডিয়া আছে, তাতে চলে আসে বলে এনেছেন।
আমি আসলে এ ব্যাপারে খুব সামান্য যদি বলি যে রাজনীতিতে আমরা কখনো মানে বাপ সন্তান এইভাবে তুলনা করি না আমরা। তুলনা করাটা যথাযথ কিনা সেটাও ভেবে দেখার ব্যাপার আর কি। কিন্তু কতগুলো সৌজন্যতা বোধ, শালীনতা বোধ, মানে বয়োজ্যেষ্ঠ মানে কনিষ্ঠ তাদের মধ্যে থাকে, কিন্তু রাজনীতিতে রাজনীতি দিয়েই মোকাবেলা করা উচিত বলে আমার কাছে মনে হয়। এই একটা, তাই এখানে আপনি যেভাবে শেষটা করলেন যে সন্তানরা অন্য পথে যাচ্ছে কিনা, না আমি সেটার মধ্যে কোনো ওই আলোচনাটাকে আমি কোনো আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে গত 2 দিন ধরে আমরা নোয়াখালীতে দেখছি যে জামায়াত শিবিরের সঙ্গে যুবদল এক মসজিদের প্রোগ্রাম আয়োজন করা কেন্দ্র করে একটা মারামারির ঘটনা, এবং 2 দিন ধরে হলো সেটি, মানে আগের দিনও হয়েছে পরদিনও হয়েছে। এই যে মাঠে বা তৃণমূলে হচ্ছে যে সংঘাত সাংঘর্ষিক পরিস্থিতি, এটা কি ধীরে ধীরে বাড়তে থাকবে ইলেকশন আসতে? না, একটা আমি আমার ওই ধারাবাহিকতায় সেইটা আমি বলি আর কি, যে তাহলে রাজনীতিতে আমাদের এইটাও ঠিক করা দরকার, যেহেতু আমি উত্তরণকালীন পর্বে আজকে সার্জিস আলমের একটা প্রোগ্রাম ছিল, সেখানেও ককটেল দেখলাম। আচ্ছা, আসছি ওইখানে। তা সেই জায়গাটায় তাহলে দেখেন আমাদেরকে কিন্তু এই পথটা পাড়ি দেওয়া দরকার, এই মানে ফার্স্ট স্টেপিংটা সেইটা করার মধ্য দিয়ে, কারণ আমিও যেখানে দেখেন একটু আগে শেষ করলাম যে নির্বাচনকে ব্যাহত করার নানা ধরনের অপশক্তি থাকবে, তাহলে আমাদের এই রাজনৈতিক দলগুলোকে তো আরেকটা তাহলে ভালো বিবেচনা করা দরকার। কি বলেন? একটা বড় হচ্ছে ভালো নির্বাচন যদি আমরা সবাই চাই, যদি শব্দটা ব্যবহার না করলে ভালো হতো, কিন্তু আমি করতে বাধ্য হলাম কারণ পরিবেশ পরিস্থিতি এরকম একটা জায়গায় আসছে। তাহলে যদি আমরা ভালো নির্বাচন চাই তাহলে আমাদেরকেও ডিফ্যাক্টো এই ধরনের ব্যবহারের প্যাটার্ন বিশেষ করে কেন্দ্রীয় পর্যায়ে প্রধানত করতে হবে। কেন কেন্দ্রীয় পর্যায়ে শব্দটা আমি আনলাম? দেখেন নির্বাচন যত ঘনায় আসবে খুবই স্বাভাবিক আপনি তৃণমূল এবং নানা জায়গায় নানা ধরনের ঘটনা ঘটাটা অস্বাভাবিক না। যেমন ধরুন 2টা খবর যেটা আপনি তুললেন, আমিও মিডিয়াতে দেখেছি, এর বেশি এখনও জানি না। তো যেটা আমরা তো কখনো এটা প্রত্যাশা করি না যে কোথাও ককটেল মারা বা এই ধরনের ঘটনা ঘটবে। আমাদের যদি কোনো বিরুদ্ধের শক্তি হয় সেটা আমরা চাই না, তারা আওয়ামী লীগকে দায়ী, সেটা তো খারাপই ব্যাপার। তা সেটা আমি মনে করি যে এই জায়গায় করতে হবে যেটা আমাদের সব জায়গায় গেলে প্রশাসন সহ আমাদের নিজস্ব সিকিউরিটি, এবং আমরা যদি এই যে পরস্পর যে রাজনৈতিক দলগুলো এখনও গণ অভ্যুত্থানের শক্তি হিসাবে নিজেদেরকে দাবি করি, আমাদেরও পরস্পর সহমর্মিতা দরকার এইটাই। আর আপনি যেটা অন্য একটা জায়গার কথা বললেন, এইটা কিন্তু আপনি তুললেন বলে কথাটা বলি, কিন্তু কথাটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে কথা বলা। দেখেন আপনাদের এই টেবিলে এখন না, শুধু দীর্ঘদিন ধরে যখন আমরা নির্বাচনের কথা বলি, আমরা আমাদের দিক থেকে বামপন্থীদের দিক থেকে এবং এইখানে যারা থাকেন যে দলের উপর তারা একমত পোষণ করেন যে আমাদের রাজনীতিতে কতকগুলো যারা রাজনীতিকে বা ভোটকে সংকট করে তোলে, বুঝছেন, যে খারাপ দিকগুলো আছে সেইটাকে আমাদেরকে প্রত্যাহার করতে হবে, না হলে এই সংকটগুলো থাকবে। তার মধ্যে একটা কথা কিন্তু আমরা বরাবর বলি, সেটা হচ্ছে যে নির্বাচনে সাম্প্রদায়িকতার ব্যবহার। কথাটা কিন্তু আমরা এমনি বলি না, আঞ্চলিকতার ব্যবহারের কথাটাও বলি কিন্তু। যেমন টাকার খেলা বলি, পেশি শক্তি বলি, ভয়ের পরিবেশ মুক্ত কথা বলি, প্রশাসনিক কারসাজির কথা বলি, কিন্তু আমরা পরিষ্কার করে সাম্প্রদায়িকতা এবং ওই যে আঞ্চলিকতার ব্যবহারের বারণ করার কথা বলি। তার যদি বলেন 2টা অন্যতম কারণ, একটা তো এটা নির্বাচনকে প্রভাবিত করবে, তাহলে নির্বাচনে ঠিক ফিল্ড হবে না। যেমন দেখবেন এখন বলে এই একদিন একটা টক শোতে একটু মনটাও খারাপ হয়ে যায়, একজন বলছে আগামী ইলেকশনে একটা ধর্মের কথা বলে বলছে এই অমুকের একটা বাক্স থাকবে। এখন বলেন আমার তো উচ্চারণ করতে খারাপ লাগে, এটা কি কেউ বলতে পারে? কারণ এখানে বাংলাদেশের 90%-এর উপরে মানুষ মুসলমান। এখন আমি যদি বলি যে আমার ধর্মের বাক্স থাকবে, আরেকজন যদি বলে আমার ধর্মের বাক্স থাকবে, তাহলে তো নাগরিকের অধিকার হিসেবে এটা হয় না, তাহলে ওটা তো ধর্মের ব্যবহার হলো। তারা তো ধর্মের ভিত্তিতে রাজনীতি করে, সেটা অন্য আলোচনা। ধর্মের ভিত্তিতে এখানে তো অনেকগুলো দল আছে, কিন্তু আপনি কি এটা বলতে পারেন? আপনি এইটাও আমাকে ভাবতে হবে যে নির্বাচনের যে আচরণ বিধি তাতে তারা কি করবেন। আপনি ওইটা যদি বলেন তাহলে তো আর থাকে না, তাহলে তো আপনি ধর্ম নিয়েই তো আপনি একটা সংকট তৈরি করে ফেলছেন, তাহলে তো ওই যে নাগরিকের অধিকারগুলো থাকে না। আমি এগুলো আলোচনা করে দেখেন, তা ঠিক একই জায়গায় আমরা তো দেখছি, কারণ এখন সোশ্যাল মিডিয়া অনেক কিছু বিশ্বাস করে আসে, তারপর আমরা দেখছি যে এইখানে যে ওইখানে কি বলে যে একটা মসজিদকে ব্যবহার করে সেটা যদি রাজনৈতিক কর্মকাণ্ড করে, তাহলে এটা কি আপনি অ্যালাউ করবে কেউ? বলেন, এটা কিন্তু হবে না, বরঞ্চ নতুন সংকট তৈরি করবে। কিন্তু এইটা তো কোনোভাবেই আমাদের কাঙ্ক্ষিত না। যে কোনো মসজিদ বলেন, মন্দির বলেন, আর প্যাগোডা বলেন, সেইখানে তো একটা ভিন্ন জায়গা, মানুষ একটা ভিন্ন কারণে যায়, তাই না?
তা সেই জায়গায় তো আমরা এই ধরনের প্রত্যাশিত না। কিন্তু এইটা দেখতে হবে, আপনি যদি নির্বাচনের সময় আপনি এই ক্ষতগুলো দূর না করতে পারেন, তাহলে কিন্তু অন্য যেমন সংকট ঘটবে, এইটাকে নিয়ে আরও বড় সংকট হবে। এবং এই সংকটটা কিন্তু আপনি অন্য সংকট যত দ্রুত একটা মীমাংসা করতে পারবেন, এইখানে আবেগ অনুভূতিটা অনেক বেশি থেকে যায় মীমাংসা সহজ হবে এবং যেটা আরো ক্ষতিকর হবে। সুতরাং আমরা মনে করি যে কথাটা আমি যে এই যে রাজনৈতিক সংস্কৃতির কথা বলতে চেয়েছি, যে অন্তত পক্ষে যে নির্বাচনকে সামনে রেখে কেন সরকার দেরি করছে আমি জানি না। একটা পার্ট তো শেষ হয়ে গেছে। নির্বাচন কমিশন, ধন্যবাদ জানাই, আজকে দেখলাম তারা প্রেস ব্রিফিংয়ে তাদের সচিব বলছে নির্বাচনে কি পরিমাণ কারা থাকবে এটা নিশ্চয়ই সরকারের কাছে সহায়তা চাইবে। আমরা এটা দেখতে চাই। আমরা দেখতে চাই আগামীকালকে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে তারা বলছে আরপিওতে আমি এই সংশোধনী আনতে চাই, আপনাদের কোনো প্রস্তাব থাকলে দেন। কারণ দ্রুততম সময়, একেবারে যদি ধরে নেন এই তো এই নির্বাচন আর মানে 4 মাসও নাই, কম সময়। তা আপনি নর্মাল পিরিয়ডে আমরা কি দেখি যে কোনো একটা তত্ত্বাবধায়ক সরকার হলে 3 মাস নিয়ে নেয় এবং নির্বাচনের কাজ শুরু হয়। তাহলে ওনারা যদি যেগুলো আরপিও করে যা যা করবেন, হাতে সময় কিন্তু অল্প কয়েকদিন, 1 মাসেরও কম সময়। তো অন্য আলোচনা বাদ দিয়ে এটা করুক। কোনো বিষয় যদি ওনারা মনে করেন, এটা আমার ব্যক্তিগত মত বলছি, যেমন ধরেন রাজনৈতিক অঙ্গনগুলো আমরা 90-এর পরে করেছিলাম, এবার ধরেন সনদের নানা আলোচনা, আমি ওইদিকে গেলাম না। কিন্তু আমরাও যদি কোনো আচরণবিধির অঙ্গীকার করতে হয়, নিজেরাও চেষ্টা করতে পারি। এবং বিশেষ করে আমি বলছি যে এইবারের পর্বে তো খুবই জরুরি। তাই না হলে দেখবেন যে রাজনৈতিক দলগুলো এত বড় গণঅভ্যুত্থান, এত বড় বড় কথা বলছি, আমরা যদি নিজেদের মধ্যে এই কাজটুকু করি, আমি অবশ্যই আদর্শ লড়াই করব। অবশ্যই ভোটের বাক্সে গেলে আমি ওনাদের সাথে, বিএনপির সাথে আমার কি পার্থক্য বলবো, বিএনপি বলবে কমিউনিস্ট পার্টির সাথে কি পার্থক্য, বামদের পার্থক্য কি, আমি কিভাবে দেশ সাজাবো, উনি কিভাবে দেশ সাজাবেন, সেইটা নিয়ে তর্ক বিতর্ক চলবে। কিন্তু শালীনতা বজায় রেখে, রাজনৈতিক সংস্কৃতি বজায় রেখে, কারণ আমরা এটা বলবো জনগণকে, আমরা আমাদের কথা বোঝানোর জন্য, ওনারা আমাদের বোঝাবে, জনগণ যেটা বুঝবে এটা করার জন্য। কিন্তু এই ক্ষতটা দূর করা, আমরা দেখছি দিন যত যাচ্ছে, এটা কিন্তু আমাদের বক্তব্য, বিবৃতি এবং আমাদের কর্মকাণ্ডের কারণে এই ঘটনাগুলো ঘটছে। এইটাও দূর করার জন্য খুবই দ্রুত ভূমিকা নেওয়া দরকার বলে আমার কাছে মনে হয়। নাহলে কিন্তু অপশক্তি সুযোগ নেবে। ওই যে আপনি বললেন অন্য বলছে অন্য কেউ আসবে, সেটা কেন আমি আসতে দেবো? বিএনপি নেতা জয়নাল আবেদিন ফারুক বলেছেন, বিএনপি জামায়াত ভাই ভাই, এই মাটিতে যেন আর ভাই ভাইয়ের রক্ত না ঝরে। তিনি বলেছেন যে আপনারা ক্ষমতায় গেলে পিয়া ঠিক করে নেবেন, জুলাই সনদে যখন দরখাস্ত করে ফেলেছেন, আসুন মিলেমিশে ইউনূস সাহেবকে সহযোগিতা করি। এটি বলেছেন হচ্ছে বিএনপি নেতা জয়নাল আবেদিন ফারুক। নোয়াখালী প্রসঙ্গেই উনি এই কথা বলেছেন, যেহেতু নোয়াখালীতে একটি ঘটনা ঘটেছে। একটা বিরতি নেব, বিরতি থেকে এসে প্রিন্স ভাই ভালো নির্বাচন প্রসঙ্গ এনেছেন, এই প্রসঙ্গে একটু কথা বলতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। নির্বাচন কমিশন সচিব আজকে গণমাধ্যমে কথা বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন প্রসঙ্গ নিয়েই তাদের বৈঠক ছিল। বলেছেন নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ে কোনো উদ্বেগ নেই। নির্বাচনের সময় 8 দিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনের আগে এবং পরে দায়িত্ব পালন করবেন। 1.5 লাখ পুলিশ, 90 থেকে 1 লাখ সেনা সদস্য, 5.5 থেকে 6 লাখ আনসার সদস্য এই নির্বাচনের সময়কালীন আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন। এছাড়া ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে সরকারের সব ধরনের সর্বোচ্চ প্রস্তুতি আছে, এটি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে নির্বাচনের ভোট কেন্দ্রগুলোতে হচ্ছে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কথা বলেছিল নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্ত থেকে নির্বাচন কমিশন সরে এসেছে এবং এই সরে আসায় কয়েকটি রাজনৈতিক দল উদ্বেগ প্রকাশ করেছে, এর মধ্যে জামায়াতও আছে। কথা বলতে চাই, একটি ভালো নির্বাচন প্রসঙ্গে কথা বলছিলেন, প্রসঙ্গ এনেছিলেন প্রিন্স ভাই। দুদু ভাই, আপনার কাছে শুরুতে আসতে চাই। কিছু ব্যবস্থাপনার কথা এর মধ্যে চলে আসলো নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। ভালো নির্বাচনের প্রস্তুতি কি হচ্ছে, আপনার কি মনে হয়? হ্যাঁ, প্রস্তুতি মানে কি, আমি ধন্যবাদ দিই নির্বাচন কমিশনকে। অন্য যে কোনো নির্বাচন কমিশন থেকে এই নির্বাচন কমিশন ইতিমধ্যে তার দক্ষতা দেখিয়েছে। সে সবার সঙ্গে আলোচনা করছে, ত্রুটি এবং বিচ্যুতি সম্বন্ধেও যেমন সে স্পষ্ট করে বলেছে, ভালো নির্বাচনের জন্য সরকার এবং জনগণের সহায়তা ছাড়া এটা সম্ভব না। এবং এই সময় যে প্রস্তুতির কথাগুলো বললেন, আইন শৃঙ্খলার ব্যাপারে বা অন্যান্য বিষয় বলে তারা যে ব্যাখ্যা দিচ্ছেন, এটা তো নির্বাচনে ধরেন আজকে সম্ভবত না, আমি গতকাল পড়লাম যে তারা ডিসেম্বরে গিয়ে মানে তফসিল ঘোষণা করবে। এই যে অক্টোবর তো প্রায় শেষের দিকে, নভেম্বর 1 মাস এক মাস পরে। তো এই জায়গাটা সবচেয়ে আমি একটা কথা বলি যে
আইন শৃঙ্খলা বাহিনী বা যারা নির্বাচনের সঙ্গে এবং আরেকটা কথা কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে গত সময় যেসব যারা নির্বাচনের দায়িত্ব পালন করেছে মানে বিতর্কিত যে নির্বাচনগুলো তারা কেউ আগামী দিনে যে নির্বাচন হবে তারা অংশ নিতে পারবে না, দায়িত্বে থাকবে না। তো এর থেকে আপনি পজিটিভ আর কি আশা করতে পারে? যারা খারাপ হিসাবে চিহ্নিত হয়েছে তাদেরকে বাইরে রাখছে, আমাদের তো অনেক লোক আছে তাদেরকে সামনে নিয়ে আসবে। সব থেকে বড় কথা হচ্ছে প্রতিটি রাজনৈতিক দল এই নির্বাচন কমিশনকে গ্রহণ করেছে, সহায়তা করছে। হ্যাঁ, তাদের কিছু কিছু ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দল নিজস্ব যেসব দৃষ্টিভঙ্গি আছে যে এই জিনিসগুলো করলে আরো ভালো হবে, এটা তো হতেই পারে, হতে পারে না। আর যদি কেউ মনে করে সমালোচনা করে যে একেবারে আমার মতো করে চলছে না, এটা তো সেই কি বলে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার সময় আওয়ামী লীগ যা করছে সে তো এটা দখল করে ফেলছিল, নির্বাচন কমিশনটা দখল করে তার মতো করে। নির্বাচন কমিশন একটা ধারাবাহিক ইতিহাস আছে, এই তিনটা বাদে তারা যোগ্য দক্ষ বা ভালো করতে পারে না এমন না। যদি সরকার বাধ্য করে বিশেষ দৃষ্টিভঙ্গি তখন অনেক সময় তাদের, ওরা তো চাকরিজীবী ম্যাক্সিমামই, তো তখন করতে পারে না। তারপরেও দেখুন অনেকেই এর থেকে সরে দাঁড়িয়েছে, এর থেকে ওই নির্বাচন কমিশনে থাকতে চায় না। সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে প্রতিটি রাজনৈতিক দল এবং জনগণ, মিডিয়া, এটা একটা সম্মিলিত প্রচেষ্টা। শুধু একটি নির্বাচন কমিশনের হিসেবে সব আমি দায় ছেড়ে দিলাম, আমার কোনো দায় নেই, এটা না। আর 2 নম্বর আছে কোনো অবস্থাতে এই ফেব্রুয়ারি পার করা যাবে না, এই জন্য পাস করা যাবে না। কে নির্বাচিত হবে জনগণের সে রাইটটা দেন, তারা একটা বুদ্ধি বিবেচনায় তারা একটা মানে অংশ নিলে দেখবেন আমার দেশের জনগণ কোনো সময় ভুল করেছে ভুল সিদ্ধান্ত না, ভুল সিদ্ধান্ত তারা নেয় নাই। আমার বিপক্ষে গেলে আমি মনে করি যে তারা ভুল হয়েছে, এই জিনিসটা এইভাবে না, জনগণকে ক্ষমতায়ন করা, তারা সে অধিকার দেওয়া। আপনি বলেছেন যে সরকারের সদিচ্ছার কথা একটা বলেছেন যে সরকার চাইলে ভালো নির্বাচন কমিশন করতে পারে। সরকার এবং নির্বাচন কমিশনের মিলতে হয় এই জায়গাটায় যে ভালো কিছু করার। রহিন হোসেন প্রিন্স, আপনার কাছে যেটি আসতে চাই, আমরা গত 3 নির্বাচনের কোনোটায় আমরা সিসিটিভি ভোট কেন্দ্রে দেওয়ার ব্যবহার দেখেছি এবং সেখানে নির্বাচন কমিশনারগণ নির্বাচন কমিশনে বসে সেই সিসিটিভিতে জাল ভোট দেওয়ার চিত্র দেখেছেন, কিন্তু তারা কিছু করতে পারেননি। এবার সিসিটিভি দেওয়ার পরিকল্পনা ছিল কিন্তু সেখান থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। আপনি কিছু বলবেন এই প্রসঙ্গে? না, আমার এই প্রশ্নটা হচ্ছে এই যে ধরেন আমি শুধু এই পয়েন্টটা ইয়েস নোর মধ্যে থাকতে চাই। আমরা কেন সরে আসলেন? রাজনৈতিক দলদের সাথে কথা বলুক, আমরা বুঝি, পরিষ্কার কথা বুঝে আমরা ডিসাইড করি, এটা নিয়ে আমি খুব একটা সংকট দেখি না। তবে এখনকার যা পরিবেশ পরিস্থিতি তাতে সিসিটিভি রাখতে পারলে সেটাই ভালো, এটা মনে রাখতে হবে। তাইলে নানা কারণে ওটা ব্যাখ্যার দরকার নাই, কিন্তু আমরা বুঝতে হবে যে কেন এটা তারা করছেন। কিন্তু আমি যেটা একটু জোর দিতে চাই, আপনি যে কথাটা এখন বললেন যে দেখেন নির্বাচনের দায়িত্ব কিন্তু প্রধানত নির্বাচন কমিশনের, এবং সরকার তার সহায়ক ভূমিকা পালন করবে। এবং এটা সত্য, নির্বাচনকালীন সময়ের সরকার যদি কোনো খারাপ ভূমিকা রাখতে না চায় তাহলে নির্বাচন খারাপ হওয়ার কোনো কারণ থাকার কথা না, এটাই তো। এইবার তো আমরা সেটা প্রত্যাশা করতে পারি এবং আমি আজকে বিশেষভাবে এই নির্বাচন কমিশনের সচিব সাহেব যেটা বলেছেন গুরুত্ব দিচ্ছি এই কারণে, সাথে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার কথা গুরুত্ব দিচ্ছি এই কারণে, অনেকের কাছে এই কথাটা তোলেন যে এই সময় ওনারা পারবেন না, এটা নাই ওটা নাই। আরে ভাই, ওইটা করতে গেলে দিল্লি দুরস্ত হয়ে যাবে। তা আজকে ওনারা যেটা অ্যাসিওর করলেন আমি সেটাকে পজিটিভ দেখতে চাই। এখন এই পজিটিভ দেখার পরে ধরুন নির্বাচন কমিশনের হয়তো আর কিছু করার নাই, তারা সরকারকে চেয়েছে, সরকার দেবে। কিন্তু আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অন্যদেরকে, যেমন ধরেন বেআইনি অস্ত্র যেটা এখনো উদ্ধার হয়নি, বা অন্য জায়গায় সাধারণ যেখানে মানুষের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সে কঠোরতার সাথে দমন করা। অর্থাৎ আজকে যে কথাগুলো বললেন এখানে পুলিশ প্রধান আর এদিকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টারা, তাহলে এই কথা অনুযায়ী তারা যদি দৃশ্যমান কতগুলো পজিটিভ কাজ করতে পারেন তাহলে দেখবেন নির্বাচনকালীন সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেউ যদি কোনো প্রশ্ন করতে চায় সেটা প্রধান হয়ে থাকবে বলে আমার কাছে মনে হয় না। সুতরাং এটাকে পজিটিভ ধরেই আগানো দরকার। আর আমি কথাটা এই পরের পার্টে থাকলে হয়তো বলবো যে নির্বাচন কমিশন
তারা কতকগুলো তাদের কিন্তু আমাদের এখনকার নির্বাচন অগাধ ক্ষমতা, এটা মনে রাখতে হবে, চিন্তা করা যাবে না। আরও দু একটা যা আছে তারা আরপিও সংশোধন করুক, আমার ধারণা আমাদের আপত্তি করব না। এবং নির্বাচন কমিশনের ব্যাপারে আমরা যে এই যে ঐক্যমত্যে যে পয়েন্টগুলো ঐক্যমত্য হয়েছে সেটা কিন্তু সবই আমার বিবেচনায় পজিটিভ। আমি নির্বাচনের কথাটা বলছি, অন্য পয়েন্টে দ্বিমত আমাদের আছে, কিন্তু এই পয়েন্টে কোনো দ্বিমত নেই। তাহলে সেই পজিটিভ জায়গায় অলরেডি ঐক্যমত্য হয়ে আছি। এখন ওই একটা কাজ করা দরকার, আগেও বলেছি, আমি খালি রিপিট করছি, যে নির্বাচনের সময় আমরা আমাদের পরস্পরের আচরণবিধি যদি আমরা একটু করতে পারি তাহলে সুবিধাটা কি হবে কি জানেন? ধরে নেন আমরা এখানে বিভিন্ন দল, আমরা একটা অঙ্গীকার করলাম যে আমরা নির্বাচন কেন্দ্রের ওনারা যে নির্বাচনী আচরণবিধি দেবেন আমরা কেউ ইহা লঙ্ঘন করিব না, সাধারণ নিয়মই। কিন্তু আবার যদি আমরা বসে এই ধরনের একটা আচরণবিধিতে একমত হই, তখন কিন্তু নির্বাচনের দায়িত্বে যারা থাকবেন, ধরেন আমার পার্টি যদি কোনটা লঙ্ঘন করতে চাই, সে কিন্তু জোরে বলতে পারবে যে এটা 1 নম্বর বেআইনি, 2 নম্বর আপনি যে অঙ্গীকার করেছেন সেটা অঙ্গীকারের বরখেলাপ। তার মানে এইবার আমাদের ওই যে বললাম নির্বাচন কমিশন বলছে জনগণ এবং সবার ভূমিকা কারেক্টলি বলেছেন এখনকার পরিস্থিতিতে, তা সেই জায়গাটায় জনগণকে ইনভলভ করার জন্য তারা এই পজিটিভ ভূমিকাগুলো যদি নিয়ে আসতে পারে, এখনই দৃশ্যমান করুক তাদের কাজকর্ম কথাবার্তার মধ্যে, এটা করুক। আর সরকার, আমি মনে করি যে সরকারকে দৃশ্যমান ভূমিকা নিতে হবে যে তারা কোন ধরনের সহায়তার ভূমিকা নির্বাচন কমিশনকে করছে। ধন্যবাদ। একটা বিরতির সময় হয়েছে, আবারও একটু বিরতি নিচ্ছি, ফিরে এসে আবারও কথা বলবো। দর্শক ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন আরআইএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। শুরু করেছিলাম রাজনীতির যে অস্থির অবস্থা, মুখোমুখি বয়ান পাল্টা বয়ান, আক্রমণ পাল্টা আক্রমণ মুখের ভাষায়, এবং সেটি কোথাও তৃণমূলে দেখা গেছে সংঘর্ষের রূপ নিয়েছে। সেটিতে পরবর্তীতে নির্বাচন প্রসঙ্গে আমরা এগিয়ে গিয়েছিলাম। নির্বাচন প্রসঙ্গে আবার শেষ করেছিলাম রহিম হোসেন প্রিন্স ভাই আপনাকে দিয়ে, আবার বিরতির পর এই সময়টাতে আবার আপনাকে দিয়ে শুরু করতে চাই। ভালো নির্বাচন প্রসঙ্গে কথা হচ্ছিল, যদি ডিসেম্বরের তফসিল হয় তখন পরিস্থিতিটা কেমন প্রত্যাশা করেন? না, এটা ঠিকই, ধরেন ওই সময় কি হবে সবটা তো বলা যায় না, বাস্তব কথা। কারণ আমরা কিন্তু এখনো পর্যন্ত পুরো রাজনৈতিক অঙ্গন এবং আমাদের যে দেশ বিদেশের বিরুদ্ধে পক্ষ, আন্দোলন আছে, দেশের বিরুদ্ধে পক্ষ আমি করছি আর কি, মানে দেশ বিরোধী, আমি কোনো দল বিরোধী বলছি না, দেশ বিরোধী পক্ষ যারা অস্থিতিশীল করতে চায়। এবং এর বাইরে আরও কয়েকটা পক্ষ আছে, ছোট করে সেটা বললে একটা দেখবেন অনেকে চায় একটা দুর্বল সরকার থাকলে তার অনেক কিছু দাবি আদায় করে নিতে পারে। ধরেন এই সরকার ক্ষমতায় থাকলে বন্দর নেওয়া, করিডোর, অনেক কিছু অনেক সুযোগ হয়ে যাবে, কিন্তু একটা নির্বাচিত সরকার আসলে এইরকমের থাকবে। আর এই সময় অনেকে দাবি দেওয়া তারা থাকবে, কিন্তু দাবি দেওয়ার বিষয়ে আমি এক কথা উত্তর দিই যে অ্যাকচুয়ালি এই সরকারের উচিত ছিল প্রথম দিন থেকে যে তারা যতটুক পারবে বলা, এবং বলা যে আমরা পজিটিভ রিকমেন্ডেশন করব ফর নেক্সট গভর্নমেন্ট, তার বাইরে ইচ্ছা করলেও পারবে না। কিন্তু এটা সমস্যা হয়ে গেছে, তারা কারোর প্রতি পজিটিভ আচরণ করেছে, কারোর প্রতি নেগেটিভ আচরণ। এই কারণে যে ওটা আমি এখন নাইবা আলোচনা গেলাম। আমি মনে করি যে ডিসেম্বরে কোনো সিচুয়েশনটা যাতে ভালো থাকে তার জন্য এখন থেকে বিশেষ করে সরকারের আচরণের কথা বলবো। একটু আগে আমি আইন শৃঙ্খলা নিয়ে কথা বলছি, নিয়মিত রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলার কথা বলার থেকে আমি বলছি সেটা তো বলতেই হবে। বললাম যে আমি বিশেষ করে আরপিও নির্বাচন আমি কথা অন্য নিয়ে আমি আমাকে ব্যক্তিগত বলে যে ইন্টারেস্টেড না, কারণ ওটা মেলা পারবেও না, আকাঙ্ক্ষাও দরকার নেই। ইলেকশন নিয়ে কথা বলুক, কিন্তু জোর দিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকানোর জন্য জিরো টলারেন্স। কেউ দেখবে না, দল দেখবে না, কোনো কিছু শুনবে না। কারণ আমরা যে অভিযোগ করে আসছি সেই পুলিশ থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত, কারণ দলীয় সরকার থাকলে তারা হেলার উপরে নির্ভর করে বা ওই দলের লোক গেলে উঠে দাঁড়ায়, এখনও সেটা আছে। তারা এখানে তারা ডিসিশন নিক যে আমরা এইগুলো করতে পারবো না, আমরা ফলো করব, আইন ফলো করব এবং টুয়ার্ডস ইলেকশন। সুতরাং যা করবেন নির্বাচিত সরকার আসলে আপনারা ভেবেন এখন আমাদের কিছু করার নেই, এই সিগন্যালটাই যদি আমরা দিতে পারি। আর রাজনৈতিক দলগুলোর আমি বললাম যে ন্যূনতম, আমরা সবটা সবাই রক্ষা করব আমি সেটা প্রত্যাশা করছি না, কিন্তু তবুও ন্যূনতম এই আচরণবিধির জায়গায় যদি যেতে পারি, কারণ আমরা তো একটা নির্বাচনের ব্যাপারে সবাই একমত, অন্ততপক্ষে ওরালই তো একমত, মুখে তো একমত, সেই জায়গাটায় আমাদেরকে ওইখানে চলে যেতে হবে। আর মানুষের কাছে এই কাজটা দৃশ্যমান করতে হবে যে ভোটে দাঁড়ানোর ক্ষেত্রে কোনো সংকট হবে না, আর ভোট দেওয়ার ক্ষেত্রে আমি নির্ভয়ে ভোট দিতে পারবো, যা ভোট দেবো ঠিকমতো গোনা হবে,
গোনার পরে সেটা প্রচারিত হবে এবং নির্বাচিত সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর আইন হবে। শৃঙ্খলার জন্য এই কাজটা করাটা খুবই জরুরি আইন হবে। আর শৃঙ্খলা- আমাদের সবাইকে ইমান রাখতে হবে, দুদুভাই যেখানে শেষ করেছেন, যে আমরা ধরে নেব মানুষ কোনো ভুল করবে না, যা করবে আমার দ্বিমত থাকলেও সেটাকে আমি গ্রহণ করব। জি, ধন্যবাদ আপনাকে। আইন শৃঙ্খলা বাহিনীর জিরো টলারেন্স প্রত্যাশা করেছেন তিনি। জানুয়ারিতে নির্বাচন চায় গণ অধিকার পরিষদ। তারা বলছে যে যেহেতু জুলাই সনদ স্বাক্ষর হয়ে গেছে এবং দেশবিরোধী মহল ষড়যন্ত্র করছে, সিরিজ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং একাকারের মতো চক্রান্ত চলছে, এই ধরনের নানা শঙ্কা থেকে তারা বলছেন যে সরকার চাইলে এখন নির্বাচন আরো 1 মাস এগিয়ে আনতে পারে। এটি তাদের মত। এই বিষয়ে আপনারা যদি বলতে চান বলবেন, সমস্যা নেই, কিন্তু জানতে চাই যেটি হচ্ছে রাজনৈতিক দলগুলোর যে দূরত্বটা সেটা কমে আসবে কিনা সামনে, আর নির্বাচনকালীন সরকারটা কেমন চান আর কি, বা কেমন হতে পারে, এই রকমই থাকবে না এটা পরিবর্তন হবে বলে প্রত্যাশা করেন? প্রথম কথা বলি যে ভালো একটা নির্বাচনের জন্য যা যা করার দরকার প্রতিটি রাজনৈতিক দলই তারা তাদের মতো করে চায়। এই কেন তাদের মতো করে বলি, যদি একটি রাজনৈতিক দল তারা সংসদে প্রতিনিধিত্ব, অর্থাৎ তাদেরও কিছু মেম্বার থাকবেন, হ্যাঁ থাকবে, এটা তো সে প্রত্যাশা করতে পারে। সেই জন্য সে যদি মনে করেন একটা মেরুকরণের মধ্যে দিয়ে সে যাবে, এখন এক একজনের দৃষ্টিভঙ্গি বক্তব্য পলিসি এক এক রকম হতে পারে, কিন্তু রাজনৈতিক দলগুলোর ভূমিকা কিন্তু আমি সব রাজনৈতিক দল বলছি না, ওই 14 দল বা আওয়ামী লীগ বা স্বৈরতন্ত্রের সঙ্গে যারা কাজ করেছে তার বাইরে একটা সুদীর্ঘ কালের একটা লড়াই আছে, এই 14-15 বছর না, আমরা এই জায়গাটা থেমে যাই। কিন্তু 54 বছরে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক রাজনৈতিক দল আছে যারা তাদের অতীতের ভূমিকাগুলো যদি সামনে নিয়ে আসি, দেখবেন তাদের একটা ভূমিকা ছিল, সেটা কি গণতন্ত্রের সপক্ষে। এই যে একটু আগে বললেন না, ধারাবাহিক আগুন, এবং সেই আগুনগুলো ছোট ছোট আগুন, ছোট ছোট নয়, সেগুলো নিয়ে কথা উঠেছে যে পরিকল্পিত নাকি এটা উদ্দেশ্য নিয়ে, বা এটা কথা হচ্ছে। সরকারও কিন্তু এটা সিরিয়াসলি দেখছে, এটা দেখারই কথা। নির্বাচনের পূর্বে এই ধরনের বিধ্বংসী, যেটা বন্দরে, যেটা আমাদের বিমানবন্দরে যেটা হয়েছে, হাজার হাজার কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়েছে। এর থেকেও বড় কথা হচ্ছে যে আমাদের এখানে যখন কার্গো সেক্টরে অনুমোদন পাইছে বিশ্ব থেকে, সেই তারপরের দিনে এই ঘটনাটা, মানে এইগুলো তো আমাদের জাতিগতভাবে মানে কলঙ্কিত করা বলবো। ঠিক তেমনি দেখেন কিছু কিছু হত্যাকাণ্ড হচ্ছে যেগুলো ঠিক এই মুহূর্তে আমরা প্রত্যাশা করি না। এক যেটা আমি দলগতভাবে দেখি, আমার ছাত্র দলে প্রায় 5 জন নানামুখী কথা বলে তাদের হত্যাকাণ্ড। আর যদি কিছু ঘটনাও থাকে তারা তো আইনে আশ্রয় নিতে পারে। তো এই যে গুজব, দেখবেন একটা সন্দেহ বিশ্বাস, সরকার যতই বলুক নির্বাচন ফেব্রুয়ারির প্রথম অর্ধে হবে, তারপরেও যেন এক ধরনের অবিশ্বাস বা আস্থা অনাস্থা, এই ধরনের একটা আলাপ সরকার বারবার বলতে হচ্ছে ফেব্রুয়ারিতেই হবে। এই যেমন ডক্টর ইউনূস গতকালও বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, সরকারের নানান পর্যায়ে বলছে। রাজনৈতিক দলগুলো কিন্তু এই ব্যাপারে পজিটিভ আমার কাছে মনে হয়েছে। বিভিন্ন ধরনের দাবি দাবা নিয়েও কিন্তু এক ধরনের মানে ঘটনা আছে। হ্যাঁ ভাই, রুচির প্রশ্নে যদি কেউ দাবি করে, সেখানে আওয়ামী লীগের সমর্থন যদি সেখান থেকে বিশৃঙ্খলা হয়, সেটা তো সরকারে দেখতে হবে। কিন্তু আমি না খেয়ে আছি, আমার কাজ নাই, বেকারের চাকরি নাই, এই কথাগুলো একেবারে বলাই যাবে না। এটা আমি মনে করি এটা ঠিক না। তবে সতর্ক থাকতে হবে, মানে যে বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ তৈরি হলে আগামী 2 মাস পরে তফসিল বা 1 মাস পরে তফসিল, তারপরে একটা নির্বাচন। সেই জন্য আমার ধারণা যে রাজনৈতিক দল, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট প্রশাসন সবাই সজাগ আছে এবং ভালো ভূমিকা রাখবে, এই ব্যাপারে সন্দেহ থাকা উচিত। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম রাজনীতি প্রসঙ্গে, মুখোমুখি রাজনীতি নিয়ে। আজকের আয়োজন এখানে শেষ করবো। আগামীকাল অন্য কোনো বিষয় একই সময় আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।